This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই একটা স্পেশাল স্টোরি। তৃণমূলের কাননে শোভা বাড়তে চলল। শোভন চট্টোপাধ্যায় কি ফিরতে চলেছেন? তার প্রত্যাবর্তন কি স্রেফ সময়ের অপেক্ষা? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুণাল ঘোষ শোভনের বাড়িতে যান। সূত্র বলছে অরূপ বিশ্বাসও নাকি সঙ্গে ছিলেন। এই খবর রটতেই প্রাক্তন মেয়রের মুখোমুখি হন আমার সহকর্মী শ্রাবন্তী সাহা। তা কবে ফিরছেন ঘরে? আপনাকে অনেকটাই বেশি ভালোবাসতেন মুখ্যমন্ত্রী। আমার ভালোবাসার বিষয় নয়। আবার কি রাজনৈতিকভাবে যদি ডাকেন বা এরকম কি কোনো জল্পনা চলছে? অনেকে বলছেন আমাকে দায়িত্ব দিতে চলেছে কিনা সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন যে সমস্ত দিকে যদি চোখ থাকে, মমতাদি যারা মনে করে সব খবর রাখেন, তা সেই খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শুধুমাত্র যদি তাকে ডাকা হয় কোনো দায়িত্ব নিতে, তিনি পিছপা হবেন না। শোভন চট্টোপাধ্যায়ের ইশারাই কাফি হ্যায়। তো কুণাল ঘোষ কি বললেন? তার সঙ্গে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত দিদি ভাইয়ের সম্পর্ক, ফলে সেখানে কারুর হয়ে কথা বলতে যাওয়া, দূত হয়ে যাওয়া, আলোচনা এগোনো, আমার মনে হয় না এই ধরনের কথাবার্তার কোথাও কোনো অবকাশ আছে। তার সঙ্গে আমার যোগাযোগ আছে, তার সঙ্গে আমার কথাবার্তা হয়, তার সঙ্গে আমার দেখাও হয়েছিল, কিন্তু তিনি কখন দলে ফিরবেন বা তার কবে ফেরাবেন দলের নেতারা, এই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে কোনো কথা বলার কোনো ইখতিয়ারই আমার নেই। খেয়াল করে দেখুন, কুণাল ঘোষ বলছেন কবে ফেরাবেন দলের নেতারা, এই টেকনিক্যাল ব্যাপারে তিনি জানেন না। বাকি কাজ সারা। কথার ভাঁজে লুকিয়ে থাকা কথা তো তেমনই বলছে। তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চেই কাননের প্রত্যাবর্তন? 21শে জুলাইয়ে যাবেন? দেখুন, 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি এটা নিশ্চয়ই চলে যাব। ঘুরিয়ে বললেন শোভন চট্টোপাধ্যায়, তবে ইঙ্গিতটা খুব স্পষ্ট রাখলেন। 21শের সমাবেশে তাঁর থাকার বিলক্ষণ সম্ভাবনা আছে। মাস কয়েক আগে তৃণমূলের ঘরে থাকা তাপস রায় শোনালেন ঘরের ভিতরের কথা। শোভন দীর্ঘদিন কাজ করেছে, আর এটা অনেক দিন ধরে শোনাও যাচ্ছে। তাপস রায় বললেন শোভনকে ফেরানোর চেষ্টা অনেক দিন ধরে চলছে। বাধা কি? এ তো ওপেন সিক্রেট। শোভন মানেই বৈশাখী, আর বৈশাখী মানেই রত্নার আপত্তি। এবার শোভনের ফেরার কথা শুনে কি বলছেন বেহালা পূর্বের এমএলএ? মমতা বন্দ্যোপাধ্যায়কে সৎমা বানিয়ে দিয়েছে, অভিষেককে সোনার গোপাল বানিয়েছে। আবার যদি ওনার মনে হয় যে তৃণমূল কংগ্রেস ওনার নিজের পরিবার, সৎমা আবার মা হয়ে গেছে, সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিউরড হয়ে গেছে, তো রাজনীতি করবে না। আমাদের দেখুন, আমার কোনো অসুবিধা নেই। তৃণমূলের ঘরের কথা, পার্থ চট্টোপাধ্যায় জেলে, শোভনও দলে নেই। তাই দলে ফিরিয়ে শোভনকে বেহালাকে চাঙ্গা করার ভার দেওয়া হতে পারে। প্রশ্নটা শুনেই রেগে আগুন রত্না। বেহালায় কি কোনো ভ্যাকিউম তৈরি হয়েছে যার জন্য শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনাটা জরুরি রাজনৈতিকভাবে মনে হচ্ছে? উনি চলে গেছেন 2018 সালে। উনি চলে যাওয়ার পরেও দলে প্রায় 4-5টা ইলেকশন হয়ে গেছে, তাতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। দক্ষিণ 24 পরগনায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে ওনাকে ছাড়াও। তাই উনি যেন নিজেকে অপরিহার্য না মনে করেন। রাজনীতিতে কেউ অপরিহার্য নয়, আমি এটা একদম শিওর বলতে পারি। রত্নার কিসে বেশি আপত্তি সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। কাননের প্রত্যাবর্তন রত্নার হাতে পড়তেই হয়ে গেল বৈশাখী ঝড়।
দেবীকে নিয়ে বিজেপিতে গেছিলেন, কি হাল হয়েছিল শোভন চট্টোপাধ্যায় খুব ভালো মতন জানেন। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে, তবে বৈশাখী দেবী সেটা করবেন আমি একদম শিওর। যে যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন, তো সেটা আমি তো মানব না, আমার পক্ষে মানা সম্ভব নয়, কারণ উনি রাজনীতির রও বোঝেন না এবং রাজনীতিতে ওনার মানে কোনো অবদানও নেই। আমি এটুকু বুঝতে পারছি যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি ওনার প্রাসঙ্গিকতা হারাতে পারেন, এরকম কোনো ইনসিকিউরিটি থেকে উনি শোভন চট্টোপাধ্যায় বা আমাকে নিয়ে যা যা বলছেন সেটা আমার কানে ঢুকলো এবং অন্য কান দিয়ে আমি বার করে দিলাম। কিছু কিছু জিনিস শোভন আমাকে শিখিয়েছে যে যখন রাস্তায় খুব আবর্জনা পড়ে থাকবে সেটাকে এড়িয়ে যাওয়াটাই কাম্য। শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনা জোরালো। এদিকে রত্না আর শোভনের বিবাহ বিচ্ছেদের মামলা শেষ পর্বে। এখন আমার সাক্ষী পর্ব শেষ হয়ে গেছে, এখন আমার ছেলে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। রত্না চট্টোপাধ্যায়ের আপত্তির কারণটা না হয় বোঝা গেল, কিন্তু বহু পুরনো সঙ্গী শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরার কথা শুনেও এত নিষ্পৃহ কার কথা বলছি বলুন তো? কলকাতার এখনকার মেয়র ফিরহাদ হাকিম। এটা নিয়ে আমি কোনো পার্সোনাল কেউ কার বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো? এটার কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কি করে বলবো? আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। উৎসাহই নেই। এতদিন একসঙ্গে কাজ করেছেন, এক দল করেছেন। দিন কয়েক আগে আপনাদের মনে আছে নবান্নে বৈঠকে সবার সামনে মুখ্যমন্ত্রী বলেছেন ওরা পারেনি বলেই তাকে হকার সমস্যা মেটাতে বসতে হচ্ছে। এই ওরা কারা? সেই তালিকায় ফিরহাদ হাকিমও আছেন। ভরসার ববির ওপর কি মুখ্যমন্ত্রী তাহলে আস্থা হারাচ্ছেন, বিরক্ত? আর সেই ফাঁক পূরণেই কি শোভনকে ফেরানোর ভাবনা? তাই কি ববি বলছেন তার কোনো উৎসাহ নেই, নাকি আসল কারণটা বললেন অধীর চৌধুরী? খোকাবাবুর উপরে বা খোকাবাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছেন। ওল্ড ইজ গোল্ড, ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড, ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক, ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন। দিদি তাতে বিশ্বাস করে। পুরনো লোক যারা, পুরনো সাথী যারা, তাদের উপর ভরসা করে করো। ছেলে ছোকরাদের উপরে ভরসা করে লাভ নাই। কখনো ছুটি নেয়, কখনো থাকে, কখনো রাগ দেখায়, কখনো চলে যায়। দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হয়েছে। সেই কর্তৃত্বের লড়াই দিদি যাতে পিছপা না হয়ে পড়েন তার জন্য তিনি তার যারা ট্রাস্টেড পার্সন তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন। প্রত্যাবর্তনের খবর বলছিলাম, এবার বিদায়ের কোনো খবর আছে কি? দেখুন, এই প্রশ্নটা গতকালও ঠোটকাটা করেছিল। কথাতেই বলে বহু কথা আর বহু দোষ, তাই ভেবেচিন্তে কথা বলতে হয়। রাজনীতি আবার সেই নিয়মের ধারও ধারতে চায় না, সেখানে তো কথাতেই কথা বাড়ে। 24-এর ভোটের পর সেই কথাতেই যত বাড়াবাড়ি, বুঝলেন? পরাজয়ের পর থেকেই রোজ রোজ চালিয়ে খেলছিলেন দিলীপ ঘোষ, এই সেদিন পর্যন্ত। তারপর দিল্লি গেলেন, কিন্তু বাংলায় ফিরেই হঠাৎ মুখে কুলু পাঁটলেন। মর্নিং ওয়াকে স্পষ্ট বললেন সংবাদ মাধ্যমকে একটা কথা বলবো না, যা বলার জনগণকে বলবো। তবে শুক্রবার বললেন ফোনে, অনেক কিছু বললেন। শনিবার আবার চুপ। কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, ব্যাকগ্রাউন্ডের গানটা মিলে গেল না? রাজনীতির কথায় মানে মিডিয়ায় বক্তব্য রাখেন না, তবে জেলায় জেলায় দিলীপ বাবুর দেখা মেলে। এই তো আজ সকাল সকাল সেই দিলীপ বাবুই গেলেন দক্ষিণদাড়ি। দেখুন, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে দিলীপ ঘোষ, সঙ্গীকে সায়ন্তন বসু। তবে মিডিয়ার সামনে স্পিক নট। আসলে দিল্লি থেকে ফেরার পর থেকেই একদম নীরব দিলীপ। তবে শুক্রবার সরব হয়েছিলেন। অভিমান। তারপর আজ শনিবারই বললেন দলের রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম। করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে সে কি লাভ, অশান্তির মধ্যে। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, বহুদিন রাজ্য সভাপতি ছিলেন,
তারপরে কেন্দ্রের সহসভাপতি ছিলেন। সবসময় মানুষের পদ থাকে না, কিন্তু কাজ তো অবশ্যই আছে। এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো, দেখে নিই পার্টি কি ভাবছে 2-1 মাস। সুকান্ত বাবু তো বললেন, কিন্তু দিলীপ বাবুর গলায় অভিমান কেন? এখন তো জেলায় জেলায় ঘুরে দলের কর্মীদের সঙ্গে দেখা করছেন। এই সেদিনও পূর্ব মেদিনীপুরে গেলেন, তারপরই ফোনে অভিমানের কথা কেন? পদ্ম ঘরের অন্দরের খবর, মাস কয়েকের মধ্যে বঙ্গ বিজেপিতে রদবদল আসন্ন। আপাতত চক্রবুহে বন্দী দিলীপ ঘোষ। তাই কি এমন মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির? আপনি যদি ক্রনোলজি দেখেন বুঝে যাবেন। মিডিয়ার লোকেরা আমাকে জল্পনা করে খবর বিক্রি করে, অনেক নেতারা স্টেটমেন্ট দিয়ে নিজের টিআরপি বাড়ায়। দিলীপ ঘোষ ওখানেই আছে, আমার ব্যাপারে পার্টি ঠিক করবে, পার্টি কি বললো তারপর আমি ভাববো। মেদিনীপুর থেকে না দাঁড়িয়ে অন্য একটি কেন্দ্রে দাঁড়াবেন, এরকম একটা ভাবনা চিন্তা? না, আমি এটা নিয়ে কিছু বলবো না। এই পার্টি সর্বভারতীয় পার্টি, সিএসসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি। মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এখন নতুন একটা জায়গা আপনাকে দিল, প্রথম আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, রাজনীতিতে পরিবর্তনটা স্বাভাবিক আছে, চলতেই থাকে। পার্টি যাকে যেখানে মনে করে সেখানে পাঠায়। তখন ভোটের আগে, নাম ঘোষণার আগে পরে, তখন দিলীপ ঘোষের সরগরম রাজনীতি। আর ভোটের পর দিলীপ বাবুর মুখে কাঠিবাজি। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। দিলীপদা আমাদের সকলের নেতা, সবাই আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কেন্দ্রটা পরিবর্তন করার ফলে হয়তো উনি লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। जो जीता वही सिकंदर, कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, ও সব কথাবার্তার কোনো মূল্য নেই। যারা ডিসিশন নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে, রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না। করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। দিল্লি থেকে ফেরার পর একেবারে স্পেক্টি নট দিলীপ বাবু জেলায় জেলায় যাচ্ছিলেন। এই তো বুধবারও গেলেন পূর্ব মেদিনীপুরে। শহীদ মাতঙ্গিনী ব্লকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে দলের পুরনো কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ ঘোষ। কিন্তু তারপরই তো বললেন বিজেপি নেতা বামদেব গুছাই, তিনি আবার জেলা পরিষদের বিরোধী দলনেতাও। এরকম ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু তিনি একজন দক্ষ সংগঠক, কোনো জেলায় গেলে পরে সংশ্লিষ্ট জেলার সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে খুবই ভালো হতো, আমরা তো খুশি হতাম, ভুল বোঝাবুঝি হতো না। বামদেব বাবু খোঁচা দিলেন, তবে কোনো কথাই বলতে নারাজ শুভেন্দু অধিকারী। আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না। আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে ভারতকে বাঁচানো। এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। এরপর দিন তিনেকের মাথাতেই ফের সরব দিলীপ বাবু। যাচ্ছি, কর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো, বাড়িতে আসছি, আমার বাড়িতে গিয়ে এত লোক দেখা করবো, আর থেকে কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট, নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট, কি করা যাবে। অবিলম্বে 1 ডজন সস্তায় পাবেন 12টা রুমাল একসঙ্গে কিনুন, কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে। দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে, তিনি অপমানিত, তিনি উপেক্ষিত। ফলে 1 ডজন রুমাল কিনে আগে বিরোধী দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন। দেখা করতেও মানা করছে, যাচ্ছি বলে অনেক সমস্যা, ওই জন্য না আসে দেখা করে চলছে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি? দেখা যাক কি করছে পার্টি, কি ভাবছে, দেখি। তারপরে বহুদিন রাজ্য সভাপতি ছিলেন, তারপরে কেন্দ্রের সহসভাপতি ছিলেন। সবসময় মানুষের পদ থাকে না, কিন্তু কাজ তো অবশ্যই আছে। কলকাতার ঘোষকে পার্টি ব্যবহার করছে, আগামী দিনেও করবে। তাহলে রাজনীতিতে কারোর প্রত্যাবর্তন, কারো বিদায়। তবে কি জানেন তো, রাজনীতির কিছু চরিত্র থাকে যাদের বিদায় আর হয় না, হাজার চেষ্টার পরেও হয় না। যেমন জেসিবি, বুলেট, জায়ান্ট, এদের বিদায় কেউ করতে পারে না, পুলিশ, প্রশাসন, মুখ্যমন্ত্রীও। শাসক মানেই গায়ের জোর, শাসক জুলুমবাজির সমর্থক। কেন বলছি, এই ছবিটা দেখুন, পরিষ্কার হবে, দেখুন ভালো করে। সপাটে চড়। কে মারলো চড়, কাকে মারলো?
চর মারল বুলেট, বীরভূমের ময়ূরেশ্বরের বুলেট মির্জা। পরিচয় তৃণমূলের এক কনিষ্ঠ কর্মী। আর যা দেখলেন সেই কাজটি তিনি করেছেন সুদূর মুম্বাইয়ে গিয়ে। টাকা আদায়ের জন্য মুম্বাই পৌঁছে বীরভূমের এক ঠিকা শ্রমিককে বেধড়ক মারলেন তৃণমূলের বুলেট। আর বেধড়ক বলে বেধড়ক, দল বল নিয়ে বুলেট হাজির সেখানে। আর তারই সাগরেদ কেমন বেল্ট খুলে পেটাচ্ছেন দেখুন ঠিকা শ্রমিককে। এত সাহস, এত গায়ের জোর, ভাবা যায় এভাবে কাউকে মার, তার উপর কোনো তাপ নেই। ভিডিও সামনে আসতে শোরগোল, বিতর্ক, বুলেট গ্রেফতার। যদিও এত কাণ্ডের পরও তার হেলদোল নেই, বরং তিনি গর্বিত। শুনুন নিজে, তবে বিশ্বাস হবে। কি মারধর করেছিলেন? করেছিলাম টাকার জন্য। আমি টাকা পাওয়ার জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে 5 জনের মধ্যে একটা আলোচনার মধ্যে ওকে ছাড় হয়েছিল। আজকের নয়, ভিডিওটা হচ্ছে গত 2 মাস আগে। এমন কিছু নয়, একটা ওই টাকার বিবাদের জন্য। আপনি কোন দল করেন? আমি টিএমসির একটা কর্মী। কি অকপট স্বীকারোক্তি না, ভাবা যায় না। অনেস্টি তো একেই বলে। সত্যিই তো, কি বা হয়েছে? বুলেট চড় থাপ্পড় মারতে ব্যস্ত, তার সাগরেদরা বেল্ট খুলে পেটাতে ব্যস্ত। আর এমন কি, পিটিয়ে ঠান্ডা করাই তো ট্রেন্ড তৃণমূলের। তাদের বিচার, চোপড়ার জেসিবি, আরিয়াদহের জয়ন্ত, সবই তো এক। বুলেটকেই বা কে ঠেকায়? নামেই পরিচয়। দলের শীর্ষ নেতারা, হেভিওয়েট মুখ যারা, তারাই তো গর্বে ছাতি ফুলিয়ে বলেন আইন শৃঙ্খলায় রাজ্য নাকি অনেক অনেক এগিয়ে, এগিয়ে বাংলা। পুলিশ অনেক বেশি সক্রিয়। পুলিশ আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে। আমি একটা অদ্ভুত জিনিস, আমাকে কোর্টে একজন লয়ার আমার বন্ধু, সে বলে যেভাবে এখন ক্রাইম বন্ধ হয়ে গেছে, ডাকাতি নেই, চুরি নেই, নেই, এটা আমাদের না খেয়ে মরতে হবে। বাহ বাহ, কি সুন্দর দাবি। বন্ধু আইনজীবী বলেছেন চুরি নেই, ডাকাতি নেই, ক্রাইম নেই এ রাজ্যে। গর্ব করে বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আইনজীবী বন্ধু তাকে বলেছেন তাদের না খেয়ে মরতে হবে যদি এভাবে ক্রাইম কমতে থাকে। আইন শৃঙ্খলা রাজ্যে তার মানে টপ ক্লাস। হালফিলের খবরাখবর রাখেন তো নিশ্চয়ই, দেখছেন তো চারদিকে, চোখ কান খোলা তো। এই যে বুলেট, জেসিবি, জায়ান্ট, শুনেছেন তো এদের নাম, সবই তো এক সে বড়কর এক। বীরভূমের বুলেট মির্জা, তার কথায় আর একবার ফিরি। তার কথা হলো পাওনা টাকা পেতেই নাকি এই রূপ নিতে হয়েছে, মেরে ধরে টাকা আদায়। আর এমন কি, ওদিকে আক্রান্তের পরিবারের দাবি তো উল্টো। তারা বলছেন তোলা আদায় করতেই ব্যস্ত বুলেট। যারা মারধর করে তারা কে? জবনি বাড়ি বুলেট নাম। কি চেয়েছিল আপনার ভাইয়ের কাছে? টাকা চেয়েছিল। মানে জোর করে টাকা চেয়েছিল? হ্যাঁ। দিয়েছিল টাকা? টাকা 57,000 টাকা নিয়েছে ফোন পে থেকে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর আবার বলছে টাকা লাগবে। দাদাগিরি, গাজোয়ারির অভিযোগ। আর বুলেটও তো মেনেই নিয়েছেন, ঠেঙিয়ে থাপ্পড় সহ মারধর সব হয়েছে। প্রশ্ন হলো সাহস বুলেটটা পাচ্ছে কি করে? জেসিবিকে দেখার পর, জায়ান্টকে দেখার পর, কি করে, কিসের জোরে, কারা জোগাচ্ছে সাহস? শুধু তৃণমূলের ওই পতাকাটা, নাকি আরও কোনো মদতদাতা রয়েছেন? এই যে বুলেট বলছে তৃণমূল করে সে, তাহলে দলের নেতারা দায় নেবেন না? বিচ্ছিন্নভাবে যদি কোনো এলাকায় কোনো দাদাগিরি কেউ করে থাকে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যথাযথ ব্যবস্থা নিতে। ব্যবস্থা? বিচ্ছিন্ন ঘটনা কোনটা? জেসিবির পর জায়ান্ট, জায়ান্টের পর বুলেট, এ তো চলতেই থাকবে। এরপর এক মাতালের গল্প শোনাবো। এগুলো বিচ্ছিন্ন? ব্যবস্থা নিচ্ছেন, আর তাই জামিনে মুক্ত এখন বুলেট। গ্রেফতারির পর এদিন তাকে আদালতে তোলা হয়েছিল, কিন্তু তাকে হেফাজতেই চায়নি পুলিশ। ভাবুন, আইনের কড়া ধারা না, কিচ্ছু নেই। না হলে জামিন হয় কি করে? এই যে এত মারধর, দাদাগিরি, এসব আবার অপরাধ নাকি? পুলিশ গ্রেফতার করলো অথচ হেফাজতে চাইলো না কেন? তাহলেই ভাবুন কেমন ব্যবস্থা। কোনো ব্যক্তি, তিনি একজনকে অন্যায়ভাবে মেরেছেন, গরিত অপরাধ করেছেন, তিনি আবার একটা কারণ দিচ্ছেন তার কাছে টাকা পেতাম তাই, কিন্তু তাকে মারতে কে বললো? সেই মারের ভিডিও সামনে এসছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, কোর্টে প্রডিউস করেছে, যা হয়েছে কোর্টে হয়েছে।
ফলে আইনের পথে চলবে, পুলিশও ব্যবস্থা নিয়েছে। নামেই পরিচয়, নামে কি এসে যায় কথা থাকলেও নাম দিয়েই যায় চেনা, বলছে ঠোঁটকাটা। কারণ এইবার যার কথা বলবো তার নাম মাতাল। এলাকা এটাই তার পরিচিতি, মাতালদা বলে ডাকেন সবাই। তিনি তৃণমূলের কর্মী, নেতাও বলতে পারেন। শালিশির আর এক রাজা মোহাম্মদ খালেক মাতাল, এই নামেই তিনি পরিচিত চোপড়ায়। হ্যাঁ, জেসিবির পর মাতালকেও ধরেছে পুলিশ। ওই যে বললাম শালিশির রাজা, দেখুন কেন বলছি। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান, আর অভিযোগ সুজালির ত্রাস এই মোহাম্মদ খালেক মানে মাতাল, যিনি হাতকাটা খালেক নামেও পরিচিত। বললাম নামেই পরিচয়। পায়ের কাছে পড়ে কাতর গলা কাকুতি মিনতি করছেন একজন, আর খালেক দিব্যি খোশ মেজাজে রাজার মতো বসে। এই সবই তো করেন মাতালরা। মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলিগার বুতে বা ঢুলিগার অঞ্চলে, সুজাল অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে, মারা ডেঙ্গা রেপ আত্মীয় সব কিছু করেছে। প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে, 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম করে। আমি ওর কাছ থেকে 3 লাখ টাকার মতো পাই। মাতাল আমাকে বলছে ভাগবেন না, কিছু চাচ্ছেন এইখান থেকে ভাগে যান, নিত ভুইসটাও নিয়ে নিব। তারপরে ও জমিনটা দখল করে নিয়ে নিল আমার কাছ থেকে। তৃণমূল নেতার নাম মাতাল। ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে মাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় মানুষই করেছেন। যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ভাইকে। আর এখানেও টুইস্ট, কারণ চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল হকের ভাই আব্দুল খালেক মানে মাতাল। বুঝতেই পারছেন বিধায়ক কানেকশন জেসিবির মতো কতটা স্ট্রং কানেকশন। তাই কি এখন ছেড়ে ফেলতে তৎপরতা বাড়ছে? যে অ্যারেস্ট যে দুষ্কৃতী অ্যারেস্ট করবে পুলিশ, যেই হোক না কেন। না না, পুলিশ প্রশাসন অ্যারেস্ট করবে, যে যারা যারা দুষ্কৃতী আছে সবাইকে অ্যারেস্ট করবে, কোনো অসুবিধা নেই। না না, কোনো রাজনৈতিক হতিয়ারের ব্যাপার নাই। পুলিশ প্রশাসন অ্যারেস্ট করবে, যে দুষ্কৃতী আছে তাকে অ্যারেস্ট করবে, তদন্ত করবে, অ্যারেস্ট করবে। না না, ওরকম কোনো ব্যাপার নাই। পুলিশ তদন্ত করছে, দোষী সাব্যস্ত পেলেই অ্যারেস্ট করবে। তবে বুলেটের মতো হয়নি এখানে। পুলিশ হেফাজতে চেয়েছে মাতালকে, 3 দিনের হেফাজত হয়েছে। তবে এতে বিরোধীদের মুখ বন্ধ হয়নি। খালেক, অনুব্রত মণ্ডল এগুলো কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়, এটা একটা ব্যবস্থার ফসল মাত্র। এরা সবাই এই ব্যবস্থা দখলদারি তৈরি করেছে। এটাই তৃণমূলের রাজনীতি। তৃণমূলের রাজনীতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো মূল্যে বুথে লিড দিতে হবে। যদি বুথে লিড দিতে পারেন তার কোনো অপরাধ নেই, যদি জিততে পারেন তাহলে বুঝতে হবে মানুষ তার সঙ্গে আছে। চোপড়া তাহলে শাসকের নতুন মাথা ব্যথা, নতুন নতুন নাম জুড়ছে লিস্টে। এরপর কি বলবে তৃণমূল? কি যুক্তি রয়েছে তৃণমূলের কাছে? চোপড়ায় খারাপ ঘটনা ঘটেছে, সামনে এসছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গী সাথীদের তল্লাশি চলছে, পাওয়া গেছে তাদের একজনকেও অ্যারেস্ট করেছে। আরও কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ খুঁজছে, নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশকে সোপাস করে তদন্ত চলছে। এর থেকে বেশি আর কি করবে? যা যা করণীয় সবই হচ্ছে।